স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী। আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে আমি হৈমন্তী। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। কাশী থেকে মোগলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনই নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসামশাই ও পিস্তত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে। তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোদবাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এসো, জলে তো আর পড়ে নেই তুমি। এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে। কিসের ভয় তোমার একটা পেটের জন্যে? চাকরি না জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবরের থাকতে যাব আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি, তিনি না ভাবেন। কাশীতে এই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকে কোনো লাভ নেই, খেতে পাবো না। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই। বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেন নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম। হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাটছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, রোগা, কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে, কোথায় যাবে? বাংলাদেশ। মাকান? ওই বাংলাদেশেই। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম। ওদের মধ্যে আরেকজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ওবেলা। এবেলা কি খাবে? হাতে পয়সা আছে কিছু? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পর ফিরে এসে বললে, বাইন হো গেল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল? কি ব্যাপার? ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে মুসাফিরদের জন্য, আতশের আটা আর আত পোয়া ডাল সেখান থেকে দেয়। তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গেছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে তো গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও। আমি বললাম, না না, তা হয় না, তোমরা খাও,
তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করলে। রামজির লীলা, তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন। তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠকয়লার ধিমে আঁচে অরড়ের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানি চাপাটি এবং সেই চাপাটির ওপর খানিকটা অরড়ের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মত কিজিয়ে, ठहरिए थोड़ा, एक गो নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে, পাছে এটো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই। জাত নয়, জ্ঞাতি নয়, আমার জন্যে কি মাথা ব্যথা। মানুষের মধ্যেই দেবতার বাস, এ সেদিনও বুঝলাম। এর আগে কাশীতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ জায়গা হাম লোগোं के साथ। কোথায় যাব? जिला चंपारण, থানা রামনগর, গাঁও মনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব। তুমি বাঙালি বাবু, আমাদের ছেলে মেয়ে ইংরেজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর। ওদের গাড়ি এলো, আবার কাশীর দিকে যেতে হলো। কাশী থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি, প্রায় 12 মাইল। মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার। দিন তিনেক লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানেল পার হওয়ার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি। বললাম, কি ওটা? ওরা বলল, बर्फ। वो हिमालय गिरी है ना, हिमालय में जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর! এদেশে আমি না খেয়েও পড়ে থাকব। দিন 2 কাটল। ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগাঁ অঞ্চলের বড় চাষি গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে। দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মধুলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পাদপ্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে। মাছ, মাংস, ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না। দুধ, ঘি প্রচুর। আগের চেয়ে এখানে এখন আকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদে
তেমনি বিকেলের রাঙা সূর্যালোকে দূরে তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুশমাইয়ার ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এই যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বন্য লতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের ওপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার ওপরে আর 10 জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে। তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধুলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আমার আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। 2-4টি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই 2টি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা তারা গায়ে ক্লেশে নাম সই করতে পারে। রাগনি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি, ভাওড়ার নাম শোনোনি? রাগনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি। সে হাত নেড়ে দেখিয়ে বললে, আটার হয়, এমনি গোল গোল, ঘুঁটের আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু, কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব, আজই বলবো। তারপর রাগনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাগনি খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কসমাইয়ে, পাটন ড্যান্ডির নাহারে, মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরব, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষ নাহারের চৌকিদার কিছু বলবে না। এবার আমি হেসে ফেলি, বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাগনি, চুরি যে করে তার আবার মেয়ে মানুষ। দুজনেই খুব হাসি, আমোদ লেগেছে দুজনেরই। রাগনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাগনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এজন্য তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাগনি, আমি বিদেশি লোক, আজ এইছি কাল চলে যাব, তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাগনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করব তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে। ওইটুকুর মেয়ের কি বুদ্ধি!
আমার এমনি হাসি পেত। এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাগনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন ভোলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো। একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখিনি। আমি ওখানে মাস 6 থাকবার পরই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যের সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধোলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধোলালের স্ত্রী মারা গেল। মাধোলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধোলালও মারা গেল। একই সঙ্গে মাধোলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধোলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকাও দিয়ে গেল। বেঁচে গেলাম আমিও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যু, সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আরও মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল। তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না। এখান থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু রাগনিকে কার কাছে রেখে যাব? এই হয়েছে মহা সমস্যা। এই আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন, তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাগনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো, অবস্থা ওদের সত্যিই ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় চারটিখানি কথা নয় আজকার দিনে। রাখনি, তার কথা কি বলবো? সে তো আমাকে বেশ ভালোবাসে। দিন রাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। ঘুলি ঘুলি অন্ধকারে ঘন গাছের তলায়। এমন সময় রাগনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? হো, তুমি? এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের। তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে। বসো রাখনি, একটা কথা। ও বসলো আমারই পাশে। বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব। অনেক দিন হলো এসেছি। যাবে? আর আমি? আমাদের বাড়ি ঘর? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশোনা করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছর, গোলা, জমি জমা, এসব কি হবে? ওসব ভক্তদাস নিক, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর আর ঘর দরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও।
আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করেও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি, বলো যাবে না? আর যদি যাও আমায় নিয়ে যাবে। এখানে থাকবো কার কাছে আমি, বলো? কেন, ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গেই যাবই। আমি পড়ে গেলাম মহা ফাপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম, রাগনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাগনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো, তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যি আশ্চর্য। রাগনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কীভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে, ভগবানের নাম করিকে চলো। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে। এলাম গণ্ডক নদী পার হয়ে, গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাগনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাগনিকে নিয়ে কনখলে গেলাম। এক পাণ্ডার বাড়ি ওকে রাখলাম। রাগনি বলে, তোমার কাছে থাকবো। এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্যে ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের ওপরই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলা। ওপরে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাগনির বেশ গলা, ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাগনি আরেকটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাগনি বললে, জিজ্ঞাসা করো না উনি কি এ মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ, তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ। কোথায় উঠেছ এখানে?
এক পাণ্ডার বাড়ি। আমি তাকে রাকনির বিবরণ সব খুলে বললাম। রাকনিও ছল ছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাকনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল 15 বছরের মেয়ে। কি তার ভজন গানে নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ ধুনো দেওয়া সবও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে! এখানে এসেও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটি হলো তুলসীদাসের। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বললেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্যে। মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাকনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাকনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশ আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাকনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকারভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে? দেখি। এতেও ও কিছু বললে না। রাকনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়ে আছে সেগুলির স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেই সব দিন, আর কোনো দিনও ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি ভুল আমিই করেছি। রাকনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাকনিও বলেছিল, কারও কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল, আর যাইনি। চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাকনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনে কুসুমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাকনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনো দিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও, নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প অভিমানী। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক। ভালো থাকবেন।